তুই যদি বিয়ে না করিস বাবা, তাহলে আমি যে মরেও শান্তি পাবো না। দিদি তোকে ভালোবাসে ঠিকই, কিন্তু তারও তো নিজের সংসার আছে। অগত্যা মায়ের আদেশে চিরকুমার থাকার ব্রত ভঙ্গ করে 40 পার করে বিয়ের পিঁড়িতে বসলাম। মা বলেছিলেন, এই যে তিনি ঘরে লক্ষ্মী নিয়ে আসছেন, সে নাকি হবে আমার সারা জীবনের সঙ্গী। আবার বোধবরণ করে তার হাতে নোয়া পরিয়ে দিয়ে বললেন, তোমার এই শাঁখা সিঁদুর নোয়া অক্ষয় হোক মা। মায়ের এই আশীর্বাদ বচনটি সত্য প্রমাণিত করে আমার গৃহলক্ষ্মী এক মাথা সিঁদুর পরে বিদায় হলেন। ফলত জীবন ভোর সঙ্গী পাবার যে শুভকামনার কথা তিনি আমায় বলেছিলেন, সেটি থেকে আমি বঞ্চিত হলাম। স্ত্রী গত হবার বছর 10 পর পুত্রবধূ গৃহে পদার্পণ করলেন। আমার দিদি নতুন বউয়ের হাতে নোয়া পরিয়ে দিয়ে বললেন, বুড়ো শ্বশুরটাকে অবহেলা করো না মা। ছেলেপুলে হলে তার লেখাপড়া নিয়ে তোমাকে এতটুকু ভাবতে হবে না মা। আমি একটি প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আমার দিদির অগাধ আস্থা থাকলেও বৌমার বিশ্বাস ভাজন আমি হতে পারিনি। বঙ্গ বিদ্যালয়গুলির মাস্টারদের সম্পর্কে তিনি যে কতখানি বিরূপ ধারণা পোষণ করেন তা আমি ক্রমশই বুঝতে পারছি। কালের নিয়মে সে 2.5 বছর বয়সেই স্কুলে ভর্তি হয়েছে। এখন তার 6 বছর বয়স। নাতনির লেখাপড়া নিয়ে যে আমার মাথা ঘামানোর দরকার নেই, সেটা তিনি আকারে ইঙ্গিতে আমাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। নাতনির বয়স যখন 5, তখন ছেলে অরিত্র একবার বলেছিল বটে, বাবা, যদি ঝুমকে পড়াতেন ভালো হতো না। বৌমা ব্রেডে বাটার লাগাতে লাগাতে বলেছিল, বাবা এখন প্রায় 80 ছুঁই ছুঁই। উনি আগেকার দিনের লোক। এখনকার এডুকেশনাল সিস্টেম আলাদা। এটা কম্পিটিশনের যুগ। মেয়ে যদি পিছিয়ে পড়ে, তখন যা যাবে আমার যাবে, তাই নয় কি? নাতনির সঙ্গে ফিস ফিস করে 2-4টে কথা নিশ্চয়ই হয় আমার, কিন্তু তার এডুকেশনের ব্যাপারে আমি উদাসীন থাকার চেষ্টা করি। কারণ আর যাই হোক, মাতৃভাষা বাদ দিয়ে আমার পক্ষে শিক্ষাদান করা অসম্ভব। অকারণ কথায় কথায় এত ইংরেজি শব্দ ব্যবহার আমার পক্ষে সম্ভবও নয়। শিক্ষা কোনো জোরাজুরির বিষয় বলেও আমি মনে করি না, কিন্তু উদাসীন থাকতে চাইলেও কি মন থেকে সবটা মেনে নেওয়া সম্ভব? সকাল থেকে রাত পর্যন্ত তার মা তার উপর যেটা চালায়, সেটাকে শাসন না বলে অত্যাচার বলাই ভালো। পড়ানোর ধরন দেখে মনে হয় কয়েক বছরের মধ্যেই তার মেয়ে মাদামখুরি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। খবরের কাগজ পড়তে পড়তে সম্পাদকীয় বিভাগের প্রবন্ধগুলি পড়ার সময় জায়গায় জায়গায় পেন্সিল দিয়ে আন্ডারলাইন করা আমার অভ্যাস। কখন যেন পেন্সিলটা পড়ে গেছিল হাত থেকে। ঝুম এসে আমার টেবিলের তলায় হামাগুড়ি দিয়ে পেন্সিলটা উদ্ধার করে আমার হাতে দিল। দাদু ভাই, দাদু ভাই, পেন্সিল পড়ে গেলেই তখনই তুলে নিতে হয়, হারিয়ে যাবে না। বললাম, কাল স্কুলে তুমি পেন্সিল হারিয়ে এসেছো বুঝি? হাত থেকে পেন্সিলটা নিতে গিয়ে দেখলাম মারের চোটে তার আঙ্গুলের এক জায়গায় কাল ছিটে পড়ে গেছে। আমি হাত বোলাতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বললাম, রোজ রোজ পেন্সিল হারালে তো মা বকবেই দিদি ভাই। স্নান ঘরে শাওয়ার থেকে জল পড়ার শব্দ বন্ধ হতেই সে পালিয়েছে আমার ঘর থেকে। রবিবার সকালে সোনার মা হাজির হয় সোনাকে নিয়ে। রবিবার করে বৌমা লুচি করেন। মা আর ছেলে দুজনে বসে খুব তৃপ্তি করে লুচি মিষ্টি খায়। কয়েকখানা লুচি সোনার মা কৌটো করে নিয়েও যায়। এসব বিষয়ে ঝুমের মা অত্যন্ত উদার। সোনা প্রায় আমার নাতনিরই বয়সী। হঠাৎ একদিন খেয়াল হলো, সোনাকে পড়ালে কেমন হয়? নিজের নাতনিকে যদি নাও পড়াতে পারি, অন্তত সোনাকে তো আমি মানুষ করতেই পারি। সোনার মা নিশ্চয়ই আমার শিক্ষাদান পদ্ধতি নিয়ে কোনো আপত্তি তুলবে না। বিকেলে কাজ সেরে যখন
সোনার মা বাড়ি থেকে বেরোলো, আমিও পেছন পেছন বেরিয়ে এলাম। খানিক দূর এগোনোর পর সোনার মা আমাকে দেখতে পেল। বললাম, হ্যাঁ, এই বলতে যাচ্ছিলাম, তোমার বাড়িতেই যাব। কেন মাস্টার মশাই? আমার বাড়ি সেই বস্তির মধ্যে, এমনই পরিষ্কার, কিন্তু ওই বাক্যের মুখে জঞ্জালের ঢিপি, এঁটো, মাছের কাঁটা। আমি তো এবার থেকে রোজ বিকেলেই যাব ভাবছি, সোনাকে পড়াবো। ও বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই, কিন্তু আমি তো আপনাকে টাকা পয়সা তেমন কিছু, এই বয়সে যদি আমাকে ছেলে পড়িয়ে টাকা নিতে হয় তাহলে নিজেকে মানুষ ভাবতে লজ্জা করবে আমার। কথা বলতে বলতে এসে গেছি তাদের ঘরের কাছে। সোনা তার বন্ধুদের সঙ্গে খেলছিল, আমাকে দেখেই ছুটে এসেছে। দাদু এসেছে, এই দেখ পনি, লালটু আমার দাদু। সোনার মা বলল, দাদু পড়াবেন তোমায়, যাও বই নিয়ে বসো। ওর তিনজন সাথীর দৃষ্টি দুঃখে কাতর। আমাদের পড়াবে না দাদু, শুধু সোনা পড়বে? বললাম, ওরে বাবা, চল চল, সবাই একসাথে পড়বো। পড়িয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা পার হলো। ছেলে বলল, ফোনটা তো নিয়ে যেতে হয় বাবা, এত দেরি করলে। কোনো যোগাযোগ করতে পারছি না, আমাদের কথাও তো একটু ভাবতে হয়। হাত মুখ ধুয়ে নিজের ঘরে এসে বসলাম। বৌমা চা দিয়ে গেলেন। ঝুমে এক ফাঁকে দৌড়ে এসে বলে গেল, মা খুব রেগে গেছে। রাতে ডাইনিং টেবিলে খেতে বসে ছেলেকে স্পষ্ট বলে দিলাম, আমার চলাফেরার ব্যাপারে এত নিষেধাজ্ঞা জারি করলে আমি কিন্তু বৃদ্ধাশ্রমে চলে যাব। ছেলে ঢোক গিলে বলল, এভাবে বলে দিলে বাবা? তোমার জন্য চিন্তা হয় বলেই কথাটা বলেছিলাম। মাসখানেক পর একদিন সন্ধ্যায় বাড়িতে ঢুকে দেখি ছেলে আর বৌমা দুজনেরই মুখ অস্বাভাবিক গম্ভীর হয়ে আছে। এমনকি ঝুম পর্যন্ত আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। অরিত্র বলল, তুমি ফ্রেশ হয়ে এসো বাবা, তোমার সঙ্গে কথা আছে। হাত মুখ ধুয়ে বসার ঘরে গিয়ে বসলাম। যাই হোক, টিভিটা বন্ধ করেছে। সংবাদ চ্যানেলের তর্ক বিতর্ক অথবা ধারাবাহিকের একঘেয়ে কুটকাচালি সবটাই আজকাল বিরক্ত লাগে। বৌমা চায়ের কাপটা রাখতেই ছেলে প্রশ্নটা করেই ফেলল, তুমি রোজ সন্ধ্যায় সোনাকে পড়াও বাবা? আর এটা আমাকে পাড়ার লোকের কাছে শুনতে হলো। আমিও সপাটে বলে দিলাম, কেন বাবা? আমাকে নিয়ে তোমরা মাথা ঘামাচ্ছই বা কেন? আমি তো তোমাদের সংসারের কোনো বিষয়ে মাথা গলাতে যাই না। তোমাদের সংসার? এটা কি বললে বাবা? এটা তোমার সংসার নয়, তুমি তো এই সংসারের কর্তা, তাই কি? মুখে যে কথাটা বলছো সেটা মন থেকে মনে করো কি? ঝুমের লেখাপড়ার ব্যাপারে কোনো কথা বলার অধিকার আমাকে দিয়েছো তোমরা? বৌমা পড়ানোর নামে যেভাবে তর্জন গর্জন করেন তাতে কি হচ্ছে জানো? ওর তো লেখাপড়া সম্পর্কেই ভীতির সঞ্চার হচ্ছে। জ্ঞান আহরণ শান্তির বিষয় বাবা, সুখের চাবিকাঠি, তাই তা কখনই পীড়াদায়ক হতে পারে না। যে শিক্ষা লাভে কোনো আনন্দ নেই, সে শিক্ষার কোনো গুরুত্বও নেই, কোনো মর্যাদাও নেই। শিক্ষা হলো অমৃত, তার রসাস্বাদন কখনই ভীতিপ্রদ হতে পারে না, হওয়া উচিত নয়। বৌমা চোখ মুছলেন। এই কথাটা এতদিন আমাকে না হোক নিজের ছেলেকেও বলতে পারলেন না বাবা। এখন আমার একটা আবদার আপনাকে রাখতেই হবে বাবা। ঝুমের লেখাপড়ার সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। বলেই হঠাৎ আমাকে প্রণাম করলো। ঝুম আমার কোলে বসে হাততালি দিল। কি মজা, কি মজা। অরিত্র বলল, এত বড় অপরচুনিটি হাতছাড়া করো না বাবা। পড়ানোর ফাঁকে এনার্জি গেইন করার অজুহাত দেখিয়ে তুমিও তোমার বৌমার কাছে 2 কাপ চায়ের আবদার করতে পারবে।